রইসির দাফনকে কেন্দ্র করে মাশহাদে লাখো মানুষের ঢল। বীরজান্দে জনসমুদ্রে পরিণত শোক র্যালি, চলছে মাতম। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে সর্বসম্মতি ইউরোপীয় ইউনিয়নের। রামাল্লায় দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত কলম্বিয়ার। নেতানিয়াহুর ক্ষোভ। তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া, বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের শাস্তি হিসেবে যুদ্ধ প্রশিক্ষণ। মন্তব্য বেইজিংয়ের, পাল্টা হুঁশিয়ারি তাইপের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মরদেহ দাফনের প্রক্রিয়া চলছে। প্রেসিডেন্টের জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারে চলছে কার্যক্রম। দাফন কার্যক্রমে অংশ নিতে আগে থেকে মাজারে উপস্থিত হন রইসির পরিবারের সদস্যরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাও অবস্থান করছেন মাজারটিতে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ দাফন করা হচ্ছে তেহরানের প্রদেশের রে শহরে শাহ আব্দুল আজিম হাসানি মাজারে। রোববারের দুর্ঘটনায় নিহত বাকিরাও নিজ নিজ জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন। এর আগে বুধবার রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় রইসিকে। তেহরান বিশ্ববিদ্যালয়ে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট রইসি সহ নিহতদের জানাজা। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ঐতিহাসিক বিপ্লবী স্কয়ার থেকে শুরু হয় শোক র্যালি। ای صفای قلب زارم هر چه دارم یک ایران بخونه دستا بالا ای صفای همه امام رضایی ها بخونن هر چه دارم از تو دارم تا قیامت رضا جان سر خاک ندارم منم। দাফনের আগে শেষবারের মতো প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে শ্রদ্ধা জানানো হয়েছে ইরানিদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর বীরজান্দে। তেহরান থেকে আজই শহরটিতে নেওয়া হয় মরদেহ। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে শোক র্যালিতে নামে লাখো মানুষের ঢল। আর তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জানানো হয় পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে। এ যেন জনসমুদ্র। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর বীরজান্দে নেমেছিল শোকাহত ইরানিদের ঢল। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে এই শহরে জানানো হয় শেষ শ্রদ্ধা। কয়েক কিলোমিটার দীর্ঘ সড়ক ছিল কানায় কানায় পূর্ণ। বৃহস্পতিবার রাজধানী তেহরান থেকে মরদেহ দাফনের জন্য মেশহাদে নেয়ার আগে শেষ শ্রদ্ধা জানাতে নেওয়া হয় বীরজান্দে। প্রিয় প্রেসিডেন্টের শোক র্যালিতে অংশ নিতে বিভিন্ন শহর থেকে কালো পোশাকে ছুটে আসেন ইরানিরা। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে দাফনের আগে শেষবার শ্রদ্ধা জানানো হয় তার দীর্ঘদিনের কর্মস্থল পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে। সহকর্মীরা প্রয়াত এই কূটনীতিককে জানান শেষ বিদায়। এর আগে বুধবার রাজধানী তেহরানের রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় প্রেসিডেন্ট রইসি সহ নিহত সবাইকে। তেহরান বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জানাজা। ঐতিহাসিক বিপ্লবী স্কয়ার থেকে শুরু হয় শোক র্যালি। পরে শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয় আজাদী স্কয়ারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
প্রেসিডেন্ট রইসি সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের স্মরণে শোক পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের ইরানি দূতাবাসগুলোতে। লেবাননের রাজধানী বৈরুতের ইরানি দূতাবাসে খোলা হয়েছে শোক বই। রইসি সহ নিহতদের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। লেবাননের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারাও শ্রদ্ধা জানাচ্ছেন সেখানে। ইরানের অন্যতম মিত্র ভেনেজুয়েলা এবং চীনেও চলছে শোক। দেশটির দূতাবাসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। একই চিত্র ইরাক, সিরিয়া সহ অন্যান্য দেশগুলোতেও। এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তত ৭০টি দেশের প্রতিনিধিরা। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা শোক জানান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রতি। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীর প্রধানরাও রইসির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ইরানের নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ইরানের সাথে কূটনৈতিক সুসম্পর্ক রয়েছে এমন ৭০টির মতো দেশের প্রতিনিধিরা শোক জানান প্রয়াত প্রেসিডেন্টের প্রতি। শুরুতেই শ্রদ্ধা জানান তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়াস সাইদ, মোনাজাত করেন নিহতের আত্মার মাগফিরাত কামনায়। এশিয়া ইরানের অন্যতম মিত্র ভারত রইসির প্রতি শ্রদ্ধা জানাতে আসেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জগদীশ ধনকর। ইরানের আরেক ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার পার্লামেন্টের স্পিকার শ্রদ্ধা জানান নিহতদের প্রতি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেতাদের মধ্যে ছিলেন কাতারের আমির শেখ তামিম। সিরিয়া, লেবানন, ইরাক সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর শীর্ষ নেতারাও শোক জানান। তুরস্কের পক্ষ থেকে ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ। অন্যদিকে আফগানিস্তান থেকে আসেন তালেবানের উপপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদর। হামাস, হিজবুল্লাহ সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রধানরা রইসির প্রতি শ্রদ্ধা জানানোর পর বৈঠক করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানে ধর্মীয় রক্ষণশীলতা নয়, বরং উদারনীতি চান পশ্চিমা দেশগুলোয় বসবাস করা ইরানিরা। তাদের বক্তব্য, নিষেধাজ্ঞায় এড়িয়ে কূটনৈতিকভাবে শক্তিশালী হতে রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনার বিকল্প নেই। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রইসির মৃত্যুর পর এমন মন্তব্য করছেন পশ্চিমা দেশগুলোয় অভিবাসী বা রাজনৈতিক আশ্রয় নেয়া ইরানিরা। লস অ্যাঞ্জেলসের আর সব জায়গা থেকে কিছুটা আলাদা স্থান। আশেপাশের সব স্থাপনাতে ফুটে উঠেছে ইরানি ঐতিহ্য। রাজনৈতিক আশ্রয় কিংবা অভিবাসী হিসেবে এলাকায় বাস করছেন অনেক ইরানি। প্রেসিডেন্ট রইসির মৃত্যুর পর বিভিন্ন দেশে যখন চলছে শোক, তখন কিছুটা ভিন্ন প্রতিক্রিয়া এসব ইরানিদের। রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় নীতি থেকে সরে এসে উদারনীতি গ্রহণ করা হোক, এমনটাই মত তাদের। আমার মনে হয় অনেক কিছু পরিবর্তনের সুযোগ রয়েছে। ইরানিদের জীবনযাত্রা চাইলেই পরিবর্তন করা সম্ভব, যদিও এটা বড় একটা চ্যালেঞ্জ। ইরানের যে ধর্মীয় শাসন ব্যবস্থা চলছে, আমরা তার পরিবর্তন চাই। একই চিত্র জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশেও। সময়ের সাথে তাল মিলিয়ে চলার পাশাপাশি কূটনৈতিকভাবে সফলতা অর্জনের জন্য উদারপন্থার বিকল্প নেই বলে মনে করছেন এসব দেশে বসবাস করা ইরানিরা। আমরা চাই ইরানে গণতন্ত্র ফিরে আসুক, সেই সাথে ব্যক্তি স্বাধীনতাও। আমাদের আশা ইরান আবারও তার স্বাধীনতা ফিরে পাবে। 1979 সালে ইরানি ইসলামী বিপ্লবের পর বহু মানুষ আশ্রয় নেন পশ্চিমা বিভিন্ন দেশে। জরিপ বলছে প্রায় 50 লাখ ইরানি বিদেশে আশ্রয়ে আছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় মসজিদ ও হাসপাতাল লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব জায়গায় আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত সাধারণ মানুষ। উত্তরে দক্ষিণে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। মধ্যাঞ্চলেও চলছে অবিরাম হামলা। ড্রোন, হেলিকপ্টার, বিমান থেকে চলছে বোমাবর্ষণ। নুসাইরাত ক্যাম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে 8 জনের, বেশিরভাগ নারী ও শিশু। গাজা সিটির উত্তরে ফাতিমা আল জাহরা মসজিদে বিমান হামলায় প্রাণ হারিয়েছে 16 জন।
এদের মধ্যে 10 জনই শিশু। টানা বোমা বর্ষণে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও কয়েকটি ভবন। উত্তর গাজার আল আওদা হাসপাতালে এখনও অবস্থান নিয়ে আছে ইসরায়েলি সেনারা। রাতভর হামলা হয়েছে ইবনা এলাকায়। আগুন ধরে যায় কয়েকটি মাছ ধরার নৌকায়। রাফার আরও ভেতরে প্রবেশ করেছে পদাতিক বাহিনী। ভারী বোমা বর্ষণও হয়েছে অঞ্চলটিতে। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের পর এবার ফিলিস্তিনের রামাল্লায় দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া। শিগগিরই পাঠানো হবে প্রতিনিধি। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে সর্বসম্মতির কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেনের পর স্বীকৃতির পদক্ষেপ নিয়ে ভাবছে আরও কয়েকটি দেশ। আর এমন সিদ্ধান্তে চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির অর্থ সন্ত্রাসীদের হাতে পুরস্কার তুলে দেওয়া। কয়েক দশকে 140টির বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ইউরোপীয় ইউনিয়নের হাতে গোনা কয়েকটি দেশ ছিল এই তালিকায়। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে থাকলেও এতদিন ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনার মধ্য দিয়ে সে পথে হাঁটতে চাইতেন তারা। তবে গাজায় 7.5 মাস ধরে চলমান নৃশংসতার জেরে অবস্থান বদলেছে অনেক দেশ। ফিলিস্তিনের রাষ্ট্রমর্যাদা জরুরি এ বিষয়ে কোনো মতভেদ নেই ইউরোপীয় ইউনিয়নে। 28 মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। ব্রিটেন, মাল্টা, সাইপ্রাসও বিবেচনা করছে বিষয়টি। পোল্যান্ড ফিলিস্তিনকে বহু আগেই স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘেও রাষ্ট্রীয় স্ট্যাটাসের পক্ষে ভোট দিয়েছি আমরা। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল সমাধান দরকার, আর তা দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। আরও এক ধাপ এগিয়ে লাতিন দেশ কলম্বিয়া। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন আইসিসিতে তেল আবিবের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগদানের পর এবার ফিলিস্তিনের রামাল্লায় দূতাবাস খোলার উদ্যোগ নিয়েছে দেশটি। রামাল্লায় কলম্বিয়ার প্রতিনিধি পাঠানো আমাদের পরবর্তী পদক্ষেপ। আমাদের বিশ্বাস আরও দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এটা ইসরায়েল, তাদের জনগণ বা ইহুদিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। অস্ত্র চুক্তির আওতায় জাতিসংঘের মত অনুযায়ী দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হতে হবে। একের পর এক দেশ ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদার পক্ষে অবস্থান নেয় চরম ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিন আগে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন থেকে নিজ দেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহারও করেন। তার দাবি, সন্ত্রাসবাদী রাষ্ট্র তৈরির পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয়রা। জুদেয়া ও সামারিয়ার 80% ফিলিস্তিনি 7 অক্টোবরে হামাসের হামলাকে সমর্থন করে। দুর্বৃত্তদের একটি রাষ্ট্র দেয়া যায় না। ফিলিস্তিন হবে একটি সন্ত্রাসী রাষ্ট্র। আবারও 7 অক্টোবরের মতো হত্যাকাণ্ড চালাবে তারা। সন্ত্রাসীদের পুরস্কার তুলে দিলে শান্তিও আসবে না, আর আমাদের হামাস বিরোধী অভিযান বন্ধও হবে না। বিশ্লেষকরা বলছেন, একদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ, আরেকদিকে হামাস বিরোধী অভিযানের নামে নেতানিয়াহু বাহিনীর চলমান নৃশংসতা আঞ্চলিক ও বৈশ্বিকভাবে আরও একঘরে করে ফেলছে ইসরায়েলকে। ডরথি থার্স্টিন, যমুনা নিউজ। রাফায় অভিযান সীমিত করবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে অবগত করা হয়েছে নতুন এই পরিকল্পনা। বুধবার প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। দাবি করেন, গত সপ্তাহে তার তেল আবিব সফরের সময় নেতানিয়াহু প্রশাসন নিশ্চিত করেছে রাফায় বেসামরিক ক্ষয়ক্ষতি ঠেকাতে ব্যবস্থা নেবে তারা। এরই মধ্যে সীমিত করা হয়েছে চলমান অভিযানের টার্গেট। গাজায় যুক্তরাষ্ট্রের তৈরি অস্থায়ী বন্দর দিয়ে 695 মেট্রিক টন খাদ্যপণ্য সহ ত্রাণ প্রবেশের কথাও জানান সুলিভান। বলেন, দেইর আল বালা, আল মাওয়াসি ও খান ইউনিসে পৌঁছে গেছে মানবিক সহায়তা। নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, যুক্তরাষ্ট্রের সাথে আইডিএফ, জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থাগুলো সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। আমার ইসরায়েল সফরে রাফায় অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বেসামরিক ক্ষয়ক্ষতি কমিয়ে গাজার সব অঞ্চলে হামাসকে কিভাবে পরাজিত করা যায় পরিকল্পনা করছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও কর্মকর্তাদের কাছে প্রেসিডেন্ট বাইডেনের অবস্থান স্পষ্ট করেছি। তারাও তাদের পরিকল্পনার পরিবর্তনের কথা জানিয়েছেন।
তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। বৃহস্পতিবার সকালে এই মহড়া শুরু হয়। বেইজিং বলছে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের শাস্তি হিসেবে এই বহুমুখী যুদ্ধ প্রশিক্ষণ। জলসীমার পাশাপাশি বিভিন্ন দ্বীপে চলছে এই মহড়া। এদিকে চীনের এমন কর্মকাণ্ডের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তাইপে। আগ্রাসন ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথাও জানিয়েছে অঞ্চলটির প্রতিরক্ষা দপ্তর। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে তাইওয়ান প্রণালী, তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করে চীনের সামরিক বাহিনীর ইস্টার্ন কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু, উকিউ এবং ডংইন দ্বীপপুঞ্জের চারপাশেও মহড়া চালায় চীন। বেইজিং বলছে শাস্তিস্বরূপে মহড়া চালানো হচ্ছে। তাইওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর প্রতিক্রিয়া হিসেবে যুদ্ধ প্রশিক্ষণ। এছাড়াও বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দেওয়া হয় এই মহড়ায়। আমাদের কাছে নিজস্ব ভূখণ্ডের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব সবার আগে। সম্প্রতি তাইওয়ানকে ঘিরে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড বেড়েছে, সে কারণেই আমাদের এই মহড়া। আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো তারা যেন তাইওয়ানকে অস্ত্র এবং অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করে। এ অবস্থায় পাল্টা সতর্কতা নিয়েছে তাইওয়ান। যে কোনো পরিস্থিতি সামাল দিতে নির্দেশ দেওয়া হয়েছে সামরিক বাহিনীকে। তাইওয়ানের প্রতিরক্ষা দফতর বলছে আগ্রাসন ঠেকাতে প্রস্তুত তারা। আন্তর্জাতিক জলসীমায় চীন যে মহড়া শুরু করেছে তা স্পষ্ট আগ্রাসন। বেইজিংয়ের এই আচরণের প্রভাব পড়বে পুরো অঞ্চলে। নিজস্ব এবং ভূমি রক্ষায় আমরা বদ্ধপরিকর। এই আলোকেই নির্দেশনা দেওয়া হয়েছে সেনা, নৌ এবং বিমান বাহিনীকে। গত সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিংতে শপথ নেন। এর 3 দিন পর নিজেদের শক্তি প্রদর্শন করল চীন। বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে বেইজিং। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এবার ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের আরও একটি এলাকা দখলের দাবি করল রাশিয়া। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই তথ্য। মস্কোর দাবি, ক্লিশচিভকার একটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। এ সময় বিভিন্ন জায়গায় ইউক্রেনের পাল্টা হামলা রুখে দেওয়ার দাবিও করেছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের 2টি গোলাবারুদের গুদামও ধ্বংস করেছে দেশটি। ভূপাতিত করেছে 34টি ড্রোন। এদিকে ইউক্রেনের দাবি, গত 24 ঘন্টায় অন্তত 105টি স্থানে যুদ্ধ হয়েছে দুপক্ষের। এদিকে রাশিয়ার ছোড়া গাইডেড বোমা প্রতিহতে পশ্চিমাদের কাছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সন্ত্রাসীদের এখন হামলার মূল অস্ত্রই হচ্ছে গাইডেড বোমা। কাজেই এখন ইউক্রেনের প্রয়োজন এসব বোমা প্রতিহতে অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশল। এই প্রযুক্তি ছাড়া যুদ্ধে নিজেদের সুরক্ষার আর কোনো বিকল্প নেই আমাদের কাছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের প্রদান করা 5 লাখ ওবিসি সনদ বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা আদালত। অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষকে সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ওই সার্টিফিকেট দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার 2010 সাল থেকে যেসব ওবিসি সনদ দিয়েছিল তা বাতিলের নির্দেশ দেওয়া হয়। রায়ে বলা হয়, বাতিল হওয়া ওবিসি সনদ ব্যবহার করে কেউ এখন আর চাকরি নিতে পারবেন না। তবে যারা চাকরিতে আছেন বা যোগদানের প্রক্রিয়ায় রয়েছেন তাদের জন্য এই আইন প্রযোজ্য হবে না। আদালত জানিয়েছে, আইনি প্রক্রিয়া মেনে সনদগুলো দেয়া হয়নি। নির্বাচনী জনসভা চলার সময় ভেঙে পড়ল মঞ্চ। মুহূর্তেই প্রাণ হারালেন অন্তত 9 জন। বুধবার এই দুর্ঘটনা ঘটেছে মেক্সিকোর উত্তরাঞ্চলের নুয়েভো লিওন শহরে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেজ ভাঙার ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 50 জন। সিটিজেন্স মুভমেন্ট পার্টির নির্বাচনী জনসভা চলছিল স্থানটিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনসভা চলাকালীন হঠাৎ শুরু হয় ঝোড়ো হাওয়া। ভিড় ঠেলাঠেলির মধ্যেই ভেঙে পড়ে স্টেজ, চাপা পড়েন অনেকে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। স্টেজ ভেঙে পড়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যাত্রীদের সাথে এবার বিমানে ভ্রমণ করতে পারবে তাদের পোষা কুকুরও। এমন সুযোগ এনেছে মার্কিন বিমান সংস্থা বার্ক এয়ার। আর পোষা প্রাণীর ভ্রমণকে উপভোগ্য করতে এয়ারলাইন্সটির আয়োজনও তাক লাগানোর মতো। কুকুরের জন্য বিশেষ খাদ্য তালিকার পাশাপাশি প্লেনের মাঝে রয়েছে স্পার সুযোগ। গাড়ি, ঘোড়া, বাস, বিমান, শুধুই কি মানুষের জন্য? পোষা প্রাণীর জন্য আদৌ কতটুকু নির্ধারিত জায়গা আছে এগুলোই? চাইলেও এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া যায় না পরিবারের সদস্যর মতোই এসব প্রাণীদের।
সেই সংকট দূর করতে এবার পোষা কুকুরের জন্যই বিশেষ ফ্লাইট চালু করেছে যুক্তরাষ্ট্রের বারকেয়ার, যেখানে পরিবহন করা যাবে সব জাতের সব ধরনের পোষা কুকুর। মানুষের মতোই কুকুরদের জন্য প্রথম শ্রেণীর সেবার সুযোগ রাখা হয়েছে। একটি কুকুরের জন্য যা যা দরকার তার সবই এই ফ্লাইটে ব্যবস্থা করা আছে। তাদের উদ্বেগ আর চাপ কমাতেও সাহায্য করবে আমাদের এই ফ্লাইট। এতে তারা কোনো রকম ভয় ছাড়াই আরামে ভ্রমণ করতে পারবে। বিমানে কুকুরের জন্য রয়েছে বিশেষ লাউঞ্জ, সেখানে রাখা হয়েছে নানা ধরনের খেলনা। খাবারের মেনুতেও রয়েছে চমক, এমনকি কুকুরের জন্য রয়েছে বিশেষায়িত স্পা। বিলাসবহুল এই বিমানটিতে ভ্রমণ করতে পারবেন মাত্র 14 জন যাত্রী আর তাদের কুকুর। এজন্য $8,000 পর্যন্ত গুনতে হবে কুকুরের মালিককে। ভবিষ্যতে ফ্লাইটের মূল্য আরও কমানোর ইচ্ছা আছে আমাদের। আরও বৃহৎ পরিসরে অন্যান্য রুটেও ফ্লাইট চালু করতে চাই। পরিবারের অন্যান্য সদস্যদের মতো তারাও যেন একসাথে ভ্রমণ করতে পারে সেটি নিশ্চিত করতে চাই। বর্তমানে মাত্র 2টি রুটে চালু করা হয়েছে এই বিমান সেবা। ভবিষ্যতে প্যারিস, মিলান, শিকাগোর মতো শহরেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।